ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নজ। তো মৌলিক ভৌত রসায়নের আজকের লেকচারে সবাইকে স্বাগত। তো আজকের লেকচারে আমরা ভৌত রসায়নের দুই চ্যাপ্টার অর্থাৎ গ্যাসীয় অবস্থা সম্পর্কে আলোচনা করব। ওকে, তো আমাদের নেক্সট টপিকসটা একটু বড় হতে যাচ্ছে। আমাদের আজকের এই মুহূর্তে যে টপিকস নিয়ে আলোচনা করব, গ্যাসের গতীয় সমীকরণ থেকে নিম্নোক্ত সূত্রগুলো উপপাদন করো। তো গ্যাসের গতীয় সমীকরণ আমরা এর মধ্যে প্রতিপাদন করে এসেছি এখনই, যে পিভি ইকুয়াল টু 1/3 mc স্কয়ার। তো এইটা থেকে আমরা কিভাবে বয়েলের সূত্র, কিভাবে চার্চের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র এবং বর্গমূল গড় বর্গবেগ সমীকরণ নির্ণয় করতে পারি সেটা দেখাবো। তো এখানে সাধারণত এই যে বয়েল, অ্যাভোগাড্রো, ব্যাপন এগুলো আমাদের বারবার রিপিট হয় এক্সামে, ঠিক আছে, বাট আমাদের শিখতে হবে সবগুলো। তো আমরা প্রথমে এই গতীয় সমীকরণ থেকে বয়েলের সূত্রটা প্রতিপাদন করব। তাহলে আমরা লিখে নেই যে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ আমরা যেটা ইতোমধ্যে পেয়ে এসেছি, পিভি ইকুয়াল টু 1/3 mc স্কয়ার। এইটা থেকে আমাদের বয়েলের সূত্র প্রতিপাদন করতে হবে। তো আমাদের বয়েলের সূত্র কি এটা আগে একটু জানতে হবে। বয়েলের সূত্র, আচ্ছা, বয়েলের সূত্রটা হলো ভি সমানুপাতিক 1/p, ঠিক আছে। অর্থাৎ স্থির তাপমাত্রা, এক্ষেত্রে তাপমাত্রা টি থাকবে ধ্রুব। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। ওকে, এটাই কিন্তু বয়েলের সূত্র, যে ভি সমানুপাতিক 1/p। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কিসের ব্যস্তানুপাতিক? চাপের ব্যস্তানুপাতিক। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা পিভি ইকুয়াল টু কে। এটাই কিন্তু বয়েলের সূত্র। তাহলে আমাদের এই সমীকরণটা প্রতিপাদন করে দেখাতে হবে কি থেকে? এই আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ থেকে। তাহলে আমরা প্রথমে গতীয় সমীকরণটা লিখলাম। এখানে আমরা টার্মগুলো একটু জেনে নিব। এই ছোট হাতের এম হলো অণুর ভর, ছোট হাতের এন হলো অণুর সংখ্যা এবং পি চাপ, ভি হলো আয়তন। আর এই যে এম এন, এই এম এন অর্থাৎ অণুর ভর এবং অণুর সংখ্যা, এটাকে একত্রে মোট ভর বড় হাতের এম দিয়ে প্রকাশ করা যায়। এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা, যে বড় হাতের ভর এম ইকুয়াল টু অণুর সংখ্যা গুণ অণুর ভর, ছোট হাতের এম গুণ ছোট হাতের এন। যেখানে তোমরা এমন ছোট হাতের এম এন দেখবা, সেখানে তোমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করে দিতে পারো, কারণ এটা হলো গ্যাসের মোট ভরের সূত্র। ওকে, তাহলে দেখো আমরা এখানে দ্বিতীয় লাইনে কি করেছি, জাস্ট আমরা এই 1/3 কে একটু মিনিমাইজ করেছি, অর্থাৎ লবেও 2 নিয়েছি, হরেও 2 নিয়েছি। ক্লিয়ার? তাহলে 2 কাটলে তো সেই 1/3 থাকে, তাই না? এই জন্য এটা লেখা যায়। তৃতীয় লাইনে আমরা এই এম এন এর পরিবর্তে লিখেছি বড় হাতের এম, কারণ এই বড় হাতের এম হলো অণুর মোট ভর, যেটাকে কি করা যায়, সরি, গ্যাসের মোট ভর, যেটাকে অণুর সংখ্যা গুণ অণুর ভর দিয়ে গুণ করলে যা পাওয়া যায়, সেটাকে আমরা গ্যাসের মোট ভর এম দিয়ে, বড় হাতের এম দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, চতুর্থ লাইনে আমরা যেটা করেছি, আমরা জানি গতিশক্তির সমীকরণ। একটু খেয়াল করো, গতিশক্তির এই সূত্রের সাথে তোমরা অবশ্যই পরিচিত আছো, যে গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। গতিশক্তির এই সূত্রটা তো আমরা সবাই চিনি। তো এই ভিটা কি? ভি হলো বেগ। এখন বেগকে যে সবসময় ভি দিয়ে প্রকাশ করতে হবে এমন না, বেগটাকে আমরা মাঝে মাঝে সি দিয়েও প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে হাফ এম সি স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি ই কে, অর্থাৎ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। সেটাকে কিন্তু আমরা লিখেছি হাফ এম সি স্কয়ারের জায়গায় ই কে। ওকে ওকে, তো নেক্সট লাইনে আমরা কি করলাম, আমরা গতিশক্তির একটা সমীকরণ জানি, যে গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা যদি তোমরা না জানো, মুখস্থ করে রাখবা, যে গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ গতিশক্তি কিসের সমানুপাতিক? পরম তাপমাত্রার সমানুপাতিক। তো সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দেয়, গতিশক্তি ইকুয়াল টু কি হয়? কেটি। ক্লিয়ার? গতিশক্তি ইকুয়াল টু কেটি। তাহলে এই ইকেটা কি? ইকেটা ছিল কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এর পরিবর্তে আমরা লিখতে পারি কেটি। পরের লাইনে খেয়াল করো, এই যে 2/3 কেটি, এই পুরো অংশটাই হচ্ছে কনস্ট্যান্ট। 2/3 কেটি পুরো অংশটাই হলো কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে। সেজন্য আমরা এই পুরো অংশটার পরিবর্তে লিখতে পারি ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট। ওকে, এখন যদি আমরা এখানে ভি কে রেখে পি কে ডান সাইডে নিয়ে যাই, তাহলে পি ডান সাইডে গিয়ে হয়ে যায় 1/p, অর্থাৎ উল্টে গিয়ে সে 1/p হয়ে যায়, এন গুণ ধ্রুবক। এখন এই ধ্রুবকটাকে আমরা ধ্রুবক না লিখে জাস্ট সমানের জায়গায় একটা প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্ন বসিয়ে দিব, অর্থাৎ এই সমানুপাতিক উঠে গেলে তখন আমরা কি লিখবো? ইকুয়াল টু ধ্রুবক। তো এই ইকুয়াল টু ধ্রুবকের জায়গায় আমরা জাস্ট একটা প্রপোর্শনাল চিহ্ন দিয়ে দিতে পারি। আর এই ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/p, এটাই হচ্ছে বয়েলের সূত্র। তাহলে আমরা আশা করি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ থেকে বয়েলের সূত্রটা প্রতিপাদন করতে পারবো।
এখন আমরা চলে যাব গতীয় সমীকরণ থেকে কিভাবে চার্লসের সূত্র প্রতিপাদন করতে হয়। আচ্ছা, তো এই গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্র প্রতিপাদন করতে চাইলে অবশ্যই চার্লসের সূত্রটা জানতে হবে। চার্লসের সূত্র হচ্ছে ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ এখানে চাপ ধ্রুব থাকে। ওকে, অর্থাৎ চার্লসের সূত্র আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটাই কিন্তু চার্লসের সূত্র, ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। তো এটা আমরা প্রতিপাদন করব কি থেকে? গ্যাসের গতীয় সমীকরণ থেকে। গতীয় সমীকরণটা হলো পিভি ইকুয়াল টু 1/3 mNc স্কয়ার। এটা থেকে আমরা চার্লসের সূত্র প্রতিপাদন করব। দেখো খুব সিম্পল, বয়েলের সূত্র যদি শিখে থাকো এটাও পারবা। শুরুতে আমরা ছোট হাতের mn এর জায়গায় বড় হাতের m লিখতে পারি, যেটা আমি তোমাদের আগে শিখিয়ে দিয়েছি। পরবর্তী লাইনে আমরা 1/3 কে মিনিমাইজ করে লবেও 2 নিয়েছি, হরেও 2 নিয়েছি, কাটাকাটি করলে 1/3 থাকে। পরবর্তী লাইনে হাফ mc স্কয়ারের জায়গায় আমরা গতিশক্তি e কে লিখতে পারি, যেটা আগেও দেখিয়েছি। আবার গতিশক্তি আমরা জানি পরম তাপমাত্রার সমানুপাতিক, তাহলে e কে ইকুয়াল টু আমরা kT ব্যবহার করতে পারি, তাই না? চেঞ্জ হয়েছে শুধুমাত্র এই লাইনটাতে, জাস্ট পিভি এর জায়গায় ভি রেখে পি কে আমরা যখন ডান সাইডে পাঠাই সে হয়ে যায় 1/p। উপরে ছিল কে টি, এটিকে আমরা জাস্ট একটু আলাদা করে নিয়েছি, কারণ এখানে এই টিটা আমাদের রাশি হিসেবে কাজ করবে, বাকিগুলো সব কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, যে কারণে আমরা ওটাকে একটু আলাদা করে রেখেছি। ওকে, এখন এই পুরো অংশটাই 2/3 গুণ কেপি, পুরো অংশটাই কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, যেটাকে আমরা কে প্রাইম দিয়ে প্রকাশ করেছি। ওকে, এখন এই ইকুয়াল টু কে প্রাইম উঠিয়ে আমরা একটা প্রপোর্শনাল চিহ্ন দিতে পারি, তাই না? তাহলে হয়ে যায় ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, যেটাই হলো চার্লসের সূত্র। এভাবে কিন্তু আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্র প্রতিপাদন করতে পারি। তো এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের যাব, অর্থাৎ গতীয় সমীকরণ থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্র প্রতিপাদন করতে হয়। তো অ্যাভোগাড্রো সূত্র প্রতিপাদনের আগে অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কে জানতে হবে। দেখো, অ্যাভোগাড্রো সূত্রটা অনেকটা মানে গাণিতিক ব্যাখ্যা দিয়ে যখন আমরা এটাকে এক্সপ্লেন করি তখন অনেকটা এইভাবে লেখা হয় যে একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের দুইটি গ্যাসের মোল সংখ্যা তথা অণুর সংখ্যা সমান। তো দুইটি গ্যাসের মোল সংখ্যা আমরা একটা গ্যাসের ধরলাম n1 আর একটা ধরলাম n2। তাহলে একই তাপমাত্রা ও চাপে সমান আয়তন বিশিষ্ট দুটি গ্যাসের মোল সংখ্যা বা অণুর সংখ্যা সমান, অর্থাৎ n1 = n2। এটাই কিন্তু অ্যাভোগাড্রোর গাণিতিক ব্যাখ্যা। তো এটাকে আমরা প্রমাণ করব গ্যাসের গতীয় সমীকরণ দিয়ে। তো আমরা ঠিক একই ভাবে ধরে নিলাম দুইটা পাত্র এ বি। তো এ পাত্রে গ্যাসের যে গ্যাস আছে তার অণুর সংখ্যা n1, ভর m1, বেগ c1। বি পাত্রে যে গ্যাস আছে তার অণুর সংখ্যা n2, ভর m2, বেগ c2, তাই না? দুইটা আমরা ভিন্ন ভিন্ন গ্যাস নিয়েছি। এখন এই প্রথম গ্যাসের গতীয় সমীকরণটাকে আমরা তাহলে কিভাবে লিখবো? PV = 1/3 m1 n1 c1 স্কয়ার। mn c এর জায়গায় আমরা সবগুলো 1 করে দিব, কারণ এটা দিয়ে আমরা বোঝাচ্ছি এটা হচ্ছে প্রথম পাত্র। তাহলে দ্বিতীয় পাত্র যখন হিসাব করব সবগুলোকে আমরা 2 করে দিব। এখন দেখো তো 1 = 2 লিখতে পারি কিনা, তাই না? 1 এর PV এর জায়গায় 2 এর বা তোমার এই যে 2 এর PV এর জায়গায় আমরা 1 এর PV এর মানটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ 1 ও 2 হতে পায়। এটা ইকুয়াল টু এটা, দুইটাই তো পিভি এর মান, তাহলে আমরা দুইটাকে সমান করতে পারি না? এখানে ছিল 1/3 m1 n1 c1 স্কয়ার, বাট আমরা কি করেছি? এই পক্ষেও হাফ দিয়ে গুণ করেছি, এই পক্ষেও হাফ দিয়ে গুণ করেছি, তাহলে এটা হবে 1/3 n1। ঠিক আছে, 1/3 n1 এইটাকে আমরা আলাদা রাখছি, আর m1 c1 স্কয়ার কে আমরা হাফ দিয়ে গুণ করে আলাদা রাখছি। ঠিক একই ভাবে এখান থেকে আমরা 1/3 n2 কে আলাদা রাখছি, আর m2 c2 স্কয়ার কে এই যে 1/3 n2 কে আমরা আলাদা রাখছি, আর m2 c2 স্কয়ার কে আমরা হাফ দিয়ে আলাদা করে দিচ্ছি। ক্লিয়ার? তো এটা আমরা ধরলাম কি 3 নম্বর সমীকরণ। তো এই সমীকরণটা আমরা এই কারণে বসিয়েছি, দেখো তো আমরা জানি যে গ্যাসের যে গ্যাসদ্বয়ের তাপমাত্রা সমান তাদের অণুর গড় গতিশক্তিও সমান হয়। এটা কিন্তু সূত্র, ম্যাক্সওয়েলের প্রমাণে এটা স্পষ্ট লেখা আছে যে কোনো গ্যাসদ্বয়ের তাপমাত্রা যদি সমান হয় তাদের গড় গতিশক্তিও সমান হবে সেই অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারি প্রথম গ্যাসের গড় গতিশক্তি ইকুয়াল টু দ্বিতীয় গ্যাসের গড় গতিশক্তি। এইটাকে আমরা এখন 3 নম্বরে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, হাফ m1 c1 স্কয়ার ইকুয়াল টু যদি হাফ m2 c2 স্কয়ার হয়, তাহলে দেখো তো দুইটার কোনোটাই কি আর থাকে না? এই যে জাস্ট আমরা যদি হাফ m2 c2 স্কয়ারের জায়গায় এই হাফ m1 c1 স্কয়ার বসিয়ে দেই, তাহলে এইটা আর এটা কেটে যায় না? দুইটাই তো রাশি, তো তখন এক হয়ে যায়, ফলে দুইটা কেটে ভ্যানিশ হয়ে যায়। বাম পাশে থাকে 1/3 n1, ডান পাশে থাকে 1/3 n2। এখন 1/3 আউট হয়ে থাকে n1 = n2, অর্থাৎ এর মানে কি সমান তাপমাত্রা চাপে সম আয়তনের বিভিন্ন গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, আর এটাই হলো অ্যাভোগাড্রোর সূত্র। ক্লিয়ার?
তো গ্যাসের গতীয় সমীকরণ থেকে অ্যাভোগাড্রোর সমীকরণ বের করা শেষ। এখন আমরা বের করব কিভাবে বর্গমূল গড় বর্গবেগ সমীকরণ পাওয়া যায়। তো এটা বর্গমূল গড় বর্গবেগ সমীকরণের সূত্রটা কি এটা একটু দেখে নেই। দেখো, বর্গমূল গড় বর্গবেগের সমীকরণটা হলো c = √3RT/m। এটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ। এটাই আমরা প্রতিপাদন করব কি থেকে? গ্যাসের গতীয় সমীকরণ PV = 1/3 mc² থেকে। তো সেটাকে আমরা ধরে নিলাম 1 নাম্বার। ওকে, এটা আমরা ধরে নিলাম 1 নাম্বার। এখন দেখো, আমরা 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ কিন্তু PV = nRT, বাট যখন 1 মোল বলবে তখন সেই nটা আর থাকবে না, কারণ n এর মান তো 1। 1 মোল মানে কি 1, বলে 1 মোল গ্যাস বললে তার সমীকরণ হয় PV = RT। এখন এখানে PV আছে, এখানে PV আছে, আমরা যদি দুইটাকে ইকুয়াল করি 1/3 mc² = RT, অর্থাৎ 1 নম্বরের এই PV এর মানটা আমরা 2 নম্বরের PV এর জায়গায় বসিয়ে দিলাম। এরপর দেখো, এই ছোট হাতের m = আমরা বড় হাতের m লিখতে পারি, তাই না? এখান থেকে 1/3 কে যখন আমরা ডান পাশে নিয়ে যাব, সে উল্টে গিয়ে উপরে 3 বসে যাবে, আর এই বড় হাতের m ডান পাশে এসে উল্টে 1/m হয়ে যাবে। এখন এখানে c² ছিল, a² কে যখন আমরা ডান পাশে নিয়ে যাব, সে রুট হয়ে যাবে। তাহলে দেখো তো হয়ে গেছে কিনা বর্গমূল গড় বর্গবেগ সমীকরণটা। এভাবে আমরা খুব সহজে সিম্পল, যদি এগুলো খুব একটা আসে না এত শর্টকাট হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে। তো এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার রিপিট হয় এগুলো সাধারণত অনার্সে। তো চলো এখন আমরা সেই প্রশ্নে চলে যাই, অর্থাৎ ব্যাপন সূত্র, কিভাবে আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে গ্রাহামের ব্যাপন সূত্র পেতে পারি। ওকে, তো শুরুতে আমরা গ্রাহামের ব্যাপন সূত্রটা কি সেটা নিয়ে কথা বলি। দেখো, ব্যাপন সূত্র যেটা গ্রাহাম ব্যাপন দিয়েছিল, সূত্রটা এরূপ: চাপ ও তাপমাত্রা স্থির থাকলে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত আনুপাতিক। ঠিক আছে, এক্ষেত্রে স্থির থাকবে কে? চাপ ও তাপমাত্রা। এটাই কিন্তু ব্যাপন সূত্র। আমি আবারও বলি, দেখো, চাপ ও তাপমাত্রা স্থির থাকলে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত আনুপাতিক। ব্যাপন হার আর ঘনত্ব ডি, তার বর্গমূলের ব্যস্ত আনুপাতিক। 1/, থাকা মানে ব্যস্ত আনুপাতিক। ওকে, এটাই কিন্তু ব্যাপন সূত্র। এটা আমরা প্রতিপাদন করব কি থেকে? আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ থেকে এটা আমরা এক্সপ্লেন করব। তো আমরা জানি যে গ্যাসের গতীয় সমীকরণ কি? PV = 1/3 mc²। তো ছোট হাতের m এর জায়গায় আমরা বড় হাতের m লিখতে পারি। এখন আমরা এই পাশ থেকে এই v কে ডান পাশে নিয়ে যাব, ফলে v ডান পাশে গিয়ে 1/v হয়ে যাবে, তাই না? অর্থাৎ m এর সাথে আমরা সেটাকে অ্যাটাচ করে দিলাম 1/v কে। ওকে, এখন দেখো, এই m/v কি? m হলো ভর, v হলো আয়তন, আর আমরা জানি ভর বাই আয়তন মানে ঘনত্ব। ঘনত্বের সূত্রই হলো ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তনের জায়গায় আমরা ঘনত্ব d লিখতে পারি। ওকে, এখন দেখো, এই 1/3 কে আমরা বাম পাশে আনছি, তাহলে এই 1/3 বাম পাশে হয়ে শুধু 3 হয়ে যাবে, বা 3/1 হবে। তো 1 তো আর লেখা লাগে না নিচে, ফলে নিচে এই পাশে হয়ে যাবে বাম পাশে 3p, p এর সাথে অ্যাটাচ হয় 3p, এখানে থাকে dc² হিসেবে। এখন আমরা একটু বাম সাইড ডান সাইড করে নিয়েছি, বাম পাশগুলোকে ডান পাশেগুলো বাম পাশে, বাম পাশেগুলো ডান পাশে নিয়ে গেছি। তো বাম পাশ থেকে আবার আমরা c² কে রেখে d কে আবার ডান পাশে পাঠিয়ে দিলে সেই d হয়ে যায় 1/d আকারে। ক্লিয়ার? ওকে, পরবর্তী লাইনে দেখো, আমরা স্কয়ার কে যখন ডান সাইডে পাঠাবো, সে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে 3p/d। বা আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে স্কয়ার বর্গমূল এখানে আউট হয়ে শুধু c থাকে, আর এখানে তো বর্গমূলই থাকবে। ওকে, এটাকে আমরা এবার একটু আলাদা করলাম, যেমন 3p রুট 3p কেও পাচ্ছে, d কেও পাচ্ছে, তাই না? তাহলে আমরা √3p গুণ √d। দেখো, এই d কি অবস্থায় আছে? 1/d অবস্থায় আছে না? তাহলে 1/d আবার আছে রুট অবস্থায়, তাহলে √d আলাদা করতে পারি এভাবে। এখন খেয়াল করো, এই যে 3p আছে কি √3p, তাই না? এটা কিন্তু এখানে এটাকে আমরা ধ্রুবক, এই √3p কিন্তু ধ্রুবক, যদিও তোমাদের এখানে লেখা হয়নি, লিখে দেওয়া হয়নি, তাও তোমরা লিখে নিবা, হ্যাঁ, যে √3p = কে একটি ধ্রুবক। কারণ এই পিটা অর্থাৎ চাপটাই হচ্ছে ধ্রুবক, তাই আমরা √3p এর জায়গায় কি লিখতে পারি? কে লিখতে পারি। এখন এই = কে কে আমরা উঠিয়ে দিয়ে ডিরেক্টলি প্রপোর্শনাল চিহ্ন দিতে পারি, অর্থাৎ c is directly proportional to 1/√d। এটাকে আমরা ধরে নিলাম
1 নাম্বার সমীকরণ যেখানে চাপ স্থির আছে। এখন দেখো একটা শর্টকাট বা জেনে রাখো আর কি, যে গ্যাসের অণুর গতিবেগ যত বেশি হয় তার ব্যাপন হার তত বেশি হয়। ঠিক আছে, তাহলে কোনো গ্যাসের ব্যাপন হার কিসের সমানুপাতিক? তার গতিবেগের সমানুপাতিক। ব্যাপন হারকে যদি আমরা ছোট হাতে r দিয়ে প্রকাশ করি, গতিবেগকে যদি c দিয়ে প্রকাশ করি, তাহলে ব্যাপন হার r ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু c। ক্লিয়ার? অর্থাৎ c এর পজিশনে আমরা r ব্যবহার করতে পারি, কারণ ব্যাপন হার গতিবেগের সমানুপাতিক। ব্যাপন হার যত বাড়বে গতিবেগ তত বাড়বে, তাহলে আমরা গতিবেগ c এর জায়গায় ব্যাপন হার r ও লিখতে পারি। গতিবেগ c কে আমরা ব্যাপন হার r দিয়েও প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে c এর জায়গায় আমরা লিখতে পারি r ইকুয়াল টু 1/√d। আর এটাই তো গ্রাহামের ব্যাপন সূত্র। ওকে, তাহলে এভাবেই আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে গ্রাহামের ব্যাপন সূত্র প্রতিপাদন করতে পারি। তো আজ এ পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।